সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে জিন্স ও জেফ্রিজের যে জোয়ারি তত্ত্ব দিয়েছিলেন সেই জোয়ারি তত্ত্বের সমালোচনা বা সুবিধা এবং অসুবিধার দিকগুলো নিয়ে আলোচনা করব। তো এই মতবাদের কতগুলো সুবিধা ছিল। কি সুবিধা ছিল? জিন্স ও জেফ্রির যে জোয়ারি তথ্য দিয়েছিলেন সেই তথ্য অনুসারে বা এই মতবাদ অনুসারে বর্তমান সৌরজগতের গ্রহগুলোর আকৃতি অবস্থান ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। এটা একটা ভালো দিক। আবার এই তথ্যে যে ফিতে বা লম্ব পটলের মতো যে গ্যাসীয় পিণ্ড থেকে গ্রহ ও উপগ্রহগুলোর সৃষ্টি হয় কি হয়, উপগ্রহের আকৃতি এবং অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। এটা একটা ভালো দিক। এছাড়াও এই তথ্য অনুসারে বড় গ্রহ এবং উপগ্রহগুলি শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধতে অপেক্ষাকৃত ছোট গ্রহ এবং উপগ্রহ থেকে বেশি সময় লাগে। এটা একটা তার ভালো দিক। এছাড়া এই তথ্যে বিভিন্ন গ্রহ ও উপগ্রহগুলির পরিক্রম গতি ও মেরুদণ্ডের চারিদিকে আবর্তন এবং কক্ষপথের সঙ্গে যে মেরুদণ্ডের কৌণিক অবস্থান সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই তত্ত্বে। এটাও একটা এই তত্ত্বের একটা অ্যাডভান্টেজ বা সুবিধা এটা বলা যায়। তবে এই সব সুবিধা থাকা সত্ত্বেও এই তথ্যের কতগুলো অসুবিধা বা দুর্বলতার দিক আছে। যেটা হচ্ছে যে সূর্য হালকা, আমরা জানি যে সূর্য হালকা হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের সমন্বয়ে গঠিত এবং গ্রহগুলি সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহা, নিকেল প্রভৃতি দিয়ে গঠিত। তবে সূর্য থেকে গ্রহ এবং অন্যান্য উপগ্রহের সৃষ্টি হলে এই ধরনের পদার্থ দিয়ে গঠিত হতো, কিন্তু বাস্তবে সেটা ভিন্ন। যদি সূর্য থেকে গ্রহ এবং অন্যান্য উপগ্রহের সৃষ্টি হলে এই ধরনের পদার্থ দিয়ে গঠিত হতো, কিন্তু সেটা বাস্তবে ভিন্ন। এটা একটা তার সমালোচনার দিক। এবার আমরা যদি দেখি দ্বিতীয়ত যে সৌরজগতের মাঝখান থেকে দুদিকে আয়তন অনুসারে কী হয়, গ্রহ এবং উপগ্রহের বিন্যাস ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ সৌরজগতের মাঝখান থেকে দুদিকে আয়তন অনুযায়ী গ্রহ এবং উপগ্রহের বিন্যাস ব্যাখ্যা করা যায় না। বোঝা গেল? আমরা দেখি যে অসীম মহাকাশে নক্ষত্রদের মধ্যে এত বিশাল দূরত্ব আছে যে একটি নক্ষত্র আরেকটি নক্ষত্রকে আকর্ষণ করতে পারে না। আমরা যদি দেখি, কিন্তু এখানে সেটা বলা হয়েছে যে একটি নক্ষত্র আকর্ষণে সূর্যের কি হয়, একটি অংশ ফুলে ওঠে। তো এই তথ্যটা একটা ভুল প্রমাণিত হয়েছে। জিন্স ও জেফ্রি মতবাদে বা মতবাদ অনুসারে গ্রহ, উপগ্রহ বা উল্কা, ধূমকেতু প্রভৃতি মোট কৌণিক ভরবেগ সৌরজগতের প্রায় 98%, সূর্যের ভরবেগ মাত্র 2%। গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু প্রভৃতি সূর্যের সামান্য অংশ নিয়ে গঠিত, কিন্তু কিভাবে মূল অংশ থেকে 98% ভরবেগ সঙ্গে নিয়ে এলো তার ব্যাখ্যা এই তথ্য দেয়নি। এটা তার তথ্যের একটা দুর্বলতার দিক, এটা বলা যায়। তাহলে জিন্স ও জোয়ারির মতে যে সূর্যের চেয়ে বড় নক্ষত্র ছিল, এই নক্ষত্র আকর্ষণে সূর্যের একটি অংশ ফুলে উঠে যায়, কিন্তু বাস্তবে দেখা যায়
একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্র আকর্ষণ করতে পারে না, কারণ এরা বিশাল দূরে অবস্থান করে আছে। তাহলে এটাও একটা ভুল প্রমাণিত হয় তার তথ্যে। তবে এই ছিল সমালোচনা। তবে যতই সমালোচনা হোক না কেন, সৌরজগতে গ্রহ, উপগ্রহ, বিভিন্ন উল্কা, ধূমকেতু প্রভৃতি সৃষ্টির ব্যাখ্যায় এই তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে, এই কথা বলা যায়। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। পরবর্তীকালে আমি আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। পাশে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এই আশা রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।